আরে তুমি আজকে তাড়াতাড়ি চলে এসেছো। আমার বাড়ি আমার ইচ্ছে, যখন ইচ্ছে আসবো, যখন ইচ্ছে যাবো। তোমার এত কি প্রবলেম? আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। এমন ওষুধ দেবো না আজকের পর আর জিজ্ঞেসই করতে পারবে না কিছু। ম্যাম ঘরে গগলস কেন পড়ে আছে? কোথাও ম্যামের চোখে আঘাত লাগেনি তো? সাইলেন্স। ক্লাস চলাকালীন কেউ কথা বলবে না। নেক্সট উইক তোমাদের বোর্ড এক্সাম আছে, আর আমি চাই যে তোমাদের সবার রেজাল্ট 80% থেকে বেশি হয়, বুঝেছো? Yes, ma'am. গুড। এখন আমরা ম্যাথসের প্রবলেম সলভ করি, ঠিক আছে? তাহলে খাতা বের করো। ম্যাম প্লিজ ঠান্ডা জল পাওয়া যাবে? ম্যাম আমিও খাবো। ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত আনছি, কিন্তু ততক্ষণ তোমরা এই পেপারগুলো সলভ করো, ঠিক আছে? আরে মা, আপনি কি করছেন? এই একটু চা বানাচ্ছি। আপনি আমাকে বলে দিতেন, আমি করে দিতাম। আপনি রেস্ট নিন, আমি করে দিচ্ছি। হ্যাঁ। আরে না বৌমা, বাড়ির কাজের সাথে সাথে বাচ্চাদেরকেও তুমি পড়াও, এটা কি কম কথা? কিন্তু মা। কিন্তু টিন্তু কিচ্ছু নয়, আমি বানিয়ে নেব। আমি এতটাও বুড়ি হয়ে যাইনি, হাত পা এখনো সচল আছে। যাও গিয়ে তুমি বাচ্চাদের পড়াও। ঠিক আছে, এই নাও। থ্যাংক ইউ মা। এই নাও, ঠান্ডা ঠান্ডা শরবত চলে এসেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। তুমিও নাও। থ্যাংক ইউ ম্যাম। আজকে তুমি তাড়াতাড়ি চলে এসেছো? হ্যাঁ, আসলে আজকে অফিসে কম কাজ ছিল। বাবা, তুই ভেতরে গিয়ে বস, আমি তোর জন্য পাশের বাড়ি থেকে বরফ চেয়ে আনছি। তুমি জানো না যে সন্ধ্যাবেলা হুইস্কির সাথে বরফ লাগে আমার? জানো তো তুমি? আমি সারাদিন কষ্ট করি, আমি টাকা রোজগার করে আনি, আর বাড়িতে আসার পর বরফও পাই না। রাকেশ, ছেড়ে দে বৌমাকে। ও কি করে জানবে যে তুই তাড়াতাড়ি বাড়ি আসবি? না হলে তো এগুলো করতো না। বাবা ছেড়ে দাও মাকে। হ্যাঁ, এই তুই বেশি কথা বলবি না। চল যা, একটা কাজ কর, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, যা। আরে ওর দিকে কি দেখছিস? কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় গিয়ে। কারণ যাও, বাবার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়, যা।
যা এবার। চলো বাচ্চারা, বাড়ি যাও এবার। যাও যাও। শোনো, এখন ওদের ক্লাস শেষ হয়নি, ওদের বোর্ড এক্সাম আছে নেক্সট উইক। সেটা কি আমার থেকে বেশি প্রয়োজনীয় নাকি? আমি তোমার জন্য রাতের খাবার বানিয়ে দিয়েছি। আরে এই 18 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, জানো তো তুমি? হুস্কির সাথে আমার ভুজিয়া লাগে, স্যালাড লাগে, তারপরে খাবার খাই আমি। ক্লাস শেষ করো আর তাড়াতাড়ি গিয়ে ভুজিয়া নিয়ে এসো আমার জন্য। যাও বাচ্চারা, যাও। যাও গিয়ে নিয়ে এসো। এ, কি হয়েছে, লেগেছে নাকি? হ্যাঁ, ও, ব্যথা করছে তাই না? এসো আমি ঠিক করে দিই। আজকে না, তোমার মুখ থেকে মদের গন্ধ আসছে। ছাড়ো, ছাড়ো আমাকে। সোনা, তুই কখনো তোর বাবার মতো হোস না, কখনো ওই সমস্ত বোতলে হাত দিস না, কথা দে আমাকে। দেখা যাক আজ কি পাঠিয়েছে খাবারে। রাকেশ, এখন বাঁধাকপির দাম সস্তা নাকি? জানি না স্যার, কেন? কারণ আমার বউ এ সপ্তাহে তৃতীয়বার আলু বাঁধাকপির তরকারি পাঠালো। একই জিনিস খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে গেল। আরে তাহলে স্যার আপনি এটা খান না, পালং শাকের তরকারি আছে এটাই। গন্ধ তো দারুণ আসছে, কিন্তু সরি, তোমার টিফিন আমি খেতে পারবো না। আরে স্যার কি সব বলছেন, খান খান। আরে না না, আমি আপনার না, টিফিন নিয়ে নিচ্ছি, আপনি এটা রাকেশ, খান। আরে দারুণ খেতে। সোনাল বৌদি তো দারুণ খাবার বানায়। তাহলে স্যার কখনো ডিনার বা ড্রিঙ্কে আসুন আমাদের বাড়িতে। রাকেশ, তুমি তো জানো আমি ড্রিঙ্ক করি না, কিন্তু হ্যাঁ, ডিনারের জন্য অবশ্যই যেতে পারি, কারণ আজ সন্ধেতেই আমার বউ দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে। তাহলে স্যার অফিসের পর আমার বাড়িতে একসাথেই চলুন না, যাই, বাড়িতেই ডিনার হবে। ঠিক আছে, আসুন স্যার আসুন। সোনাল, সোনাল, স্যার। নমস্কার। স্যার আমার ওয়াইফ সোনাল, ছেলে করণ, হ্যালো আঙ্কেল, আর ইনি আমার মা। নমস্কার। নমস্কার বাবা। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি বৌদি। আরে এটার জন্য থ্যাংক ইউ কেন, এটা আপনারই ঘর, যখন খুশি আসতে পারেন। সোনাল, খাবার রেডি করো। আগেই খেতে দেব, আজকে ভুজিয়া লাগবে না? ভুজিয়া? খাবার সময় কে ভুজিয়া খায়? যাও খাবার বাড়ো। হ্যাঁ, আসুন স্যার। এসো বাবা। শুরু করুন আপনি। আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, ওকে, শুরু করুন আপনারা।
সো করণ, পড়াশোনা কেমন চলছে তোমার? ফিউচারের কি প্ল্যানস? আঙ্কেল, আমার ফাইন্যান্সে ইন্টারেস্ট আছে, তো কলেজ শেষ করে এমবিএ করব। গুড। ও পড়াশোনায় খুব ভালো, খুব পরিশ্রম করে ও। আমি তো চাই যে ও আপনারই মতো বড় কোনো কোম্পানিতে বড় পোস্টে জব করুক। ভালো গ্রেড পেলে সবই পসিবল বৌদি, তুমি শুধু পরিশ্রম করে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি খান না? হ্যাঁ। খাও খাও, খেয়ে নাও, নাহলে তুমি না খেয়ে থাকবে। খুব এনজয় করলাম, দারুণ খাবার ছিল। থ্যাংক ইউ। আরে বৌমা, মিষ্টিটা নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসছি। আরে আরে না না আন্টি, সোনাল বৌদি এত ভালো খাবার খাইয়েছে, ওতেই পেট ভরে গেছে, পেটে আর একটুও জায়গা নেই। একটু তো নিন। আরে না না বৌদি, বাস থ্যাঙ্কস, এখন আমি আসি। আরে ভাই রাকেশ, আজ খুব এনজয় করলাম তোমার বাড়ির খাবার খেয়ে। আসছি মাসিমা, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে বাবা, এসো আবার। হ্যাঁ বৌদি, দারুণ ছিল খাবারটা। থ্যাংক ইউ। ওকে রাকেশ, আসছি। থ্যাংক ইউ স্যার। চলেই যাও না ওর সাথে, যাও। আরে কেউ নিয়ে যাও। কিছু ভুল করেছি কি আমি? বেশি বোকা সেজো না। কি বলছিলে? যে আমি আমার ছেলেকে তার বাবার মতো নয়, বরং তার বসের মতো বানাতে চাই। বানাও নাকি? চলে যাও ওর সাথে, আর নিয়ে যাও কেউ। ছেড়ে দাও বাবা। আর মাকে তুমি বলছো কেন? আমি নিজেই তোমার মতো হতে চাই না। বাহ, ওরও মাথা খারাপ করে দিয়েছো। বৌমা ওকে কিছু শেখায়নি, তোর এইসব কাজকর্ম দেখে তোকেও ঘৃণা করে। তোর মতন বাবা ভালোবাসার সম্মানের যোগ্যই না। না জানি কি খামতি রয়ে গেছিল তোকে বড় করার পেছনে, যে তুই আজকে এরকম তৈরি হয়েছিস। বাহ, আমার মাও এখন আমাকে সহ্য করতে পারছে না। তাহলে থাকছো কেন এখানে? যাও যাও, তোমরা সব বেরিয়ে যাও। আমার কথা শোনো, আমাকে ক্ষমা করে দাও। আমার এমন বলাটা উচিত হয়নি, ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও আমাকে। দেখো, আমার মনে শুধু তুমিই আছো। আচ্ছা, আমি থাকি তোমার মনে? চলো দেখাবে, চলো। আমার কথা শোনো, মা। কথা শোনো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। Thank you. গাইস গাইস গাইস, গেস হোয়াট? এমনিতে আজকের দিনে আমার সারপ্রাইজ পাওয়া উচিত, রাইট? কিন্তু আজকে আমার কাছে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে বল? তুমি জানো? কি হচ্ছে ভাই? কে জানে? তুমি জানো কি আনবে? গেস হোয়াট আনবে? আমার 18th বার্থডেতে আমার আমেরিকার আঙ্কেল আমার জন্য একটা সারপ্রাইজ পাঠিয়েছে। ডাড়াড়াড়া। কি ব্যাপার, তোর আঙ্কেল তো খুব কুল। এখন তো আমাদের সবার লিগ্যাল এজ হয়ে গেছে। চলো, আমি তোমাদের সবার জন্য ড্রিঙ্ক বানাচ্ছি। আই এম সো এক্সাইটেড। আজকে আমি প্রথমবার কারোর বার্থডে ড্রিঙ্কস এর সাথে সেলিব্রেট করছি। ওই এদিকে এসো। আরে নে না, তোর ভাইয়ের বার্থডে আজকে, এনজয় কর। আরে ধর না। চিয়ার্স। মদ কোনো সেলিব্রেশনের বিষয় নয়, সবকিছু ধ্বংস করে দেয়। ভাই, এই গাড়িটা কিন্তু বস আমাদেরকে টেস্ট ড্রাইভের জন্য দিয়েছে, আর তুই মাঝ রাস্তায় গাড়িটাকে পার্ক করে ড্রিঙ্ক খাচ্ছিস। বস যখন জিজ্ঞেস করবে কেমন ছিল গাড়ির পারফরম্যান্স, তখন আমরা কি বলবো? ইন্টারনেট আছে তো, রিভিউজ দেখে নেবো ওখানে। যা রিভিউজ দেওয়া রয়েছে সেগুলোই বলে দেবো।
ভালো বুদ্ধি, কিন্তু যদি বস জানতে পারে যে প্রতিটা টেস্ট ড্রাইভে তুই এই বুদ্ধিটাই লাগাস তখন? তা আমি কি ভয় পাই নাকি ওকে? হ্যাঁ, ওর মাথায় একটুও বুদ্ধি নেই, বুঝলি? আমাদের থেকে একটু বেশি পড়াশোনা করেছে, কলেজে বস হয়ে গেছে। এক মিনিট, ফোন আসছে ওর। হ্যালো স্যার। তুমি যে গাড়িটা নিয়ে গেছো তার জন্য একটা বায়ার পাওয়া গেছে। আমি তোমাকে ক্লায়েন্টের অ্যাড্রেস পাঠাচ্ছি, তাড়াতাড়ি ওনার বাড়িতে যাও আর ওনাকে দিয়ে টেস্ট ড্রাইভ করিয়ে নাও। ওকে স্যার, ওকে স্যার। ওকে। গাড়ি নিয়ে ক্লায়েন্টের কাছে যেতে হবে আমায়, তারপরে অফিসে যাব। ভাই তুই একটু বেশি খেয়ে নিয়েছিস, গাড়ি কি করে চালাবি? চিন্তা করিস না, প্র্যাকটিস আছে আমার, তুই যা। শিওর তো? এটা রাখ। কি জানি কি করে যাবে। অনেক সময় আনন্দের মুহূর্ত এলে কিছু মানুষ ড্রিঙ্ক করে, কিন্তু যখন প্রতিদিনই ড্রিঙ্ক করতে থাকে তখন এটা একটা নেশায় পরিণত হয়। আর সে যদি এই নেশা ছাড়া কোনোভাবে বেঁচে থাকতে না পারে তাহলে তার পরিবারের মানুষ ভুক্তভোগী হয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজ নেশার জন্য জর্জরিত এক পরিবারের কথা বলবো। সোনাল নিজের শ্বশুরবাড়িতে মায়ের মতো এক শাশুড়িকে পেয়েছিল, কিন্তু তার স্বামীর নেশার অভ্যেসের কারণে ওকে নানা প্রকারের শারীরিক অত্যাচারের সম্মুখীন হতে হয়। শারীরিক অত্যাচার আইনত অপরাধ, তা সত্ত্বেও আমাদের দেশের বহু মানুষের সাথে এই অত্যাচার হতে থাকে। আর অনেক মহিলা এই শারীরিক মানসিক অত্যাচারকে এমন অভ্যেস করে নিয়েছে যে তারা এর বিরুদ্ধে কথা বলতে বা পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা ভাবে না, যতক্ষণে না অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। রাকেশের নেশা করার অভ্যেস শুধু বাড়িতে নয়, অফিসেও সমানভাবে চলছিল। তার ফলাফল কি হবে আসুন দেখা যাক। এত দামি গাড়িটার অ্যাক্সিডেন্ট করে দিলে। তুমি জানো তোমার জন্য আমার কত টাকা লস হয়েছে? স্যার আমার ভুল ছিল না স্যার। স্যার সামনে থেকে একটা গাড়ি চলে এসেছিল স্যার, কথাটা তো শুনুন। স্যার 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 প্লিজ স্যার আমার কথাটা তো শুনুন আপনি। স্যার আজকের পরে এই ভুল আর হবে না। দ্বিতীয়বার এরকম ভুল করার সুযোগও পাবে না তুমি। ইউ আর ফায়ার্ড। ফায়ার্ড? আপনি আমার চাকরি থেকে বের করতে পারেন না। শাট আপ। তুমি অফিস আওয়ার্সে ড্রিঙ্ক করেছো, আর ড্রিঙ্ক করে এত দামি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো। তুমি নেশা করেছিলে, তাই ইন্স্যুরেন্সের টাকাও আমি পাবো না। তোমার ভাগ্য ভালো যে কোম্পানির যা লোকসান হয়েছে সেটা তোমার কাছ থেকে নিচ্ছি না। আরে তোমার ভাগ্য ভালো, 15 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। এই কোম্পানি শুধু তোমার বানানো নয়, এই কোম্পানিতে আমারও যোগদান রয়েছে। এই মেজাজ অন্য কোথাও গিয়ে দেখাবে। আমার জন্য ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কোনো কেস খাওনি তুমি, নইলে জেলের মধ্যে পচতে। এখন এখান থেকে যাবে নাকি সিকিউরিটি ডাকবো? হ্যাঁ যাচ্ছি, এরকম 1000টা চাকরি পেয়ে যাব আমি। আরে তুমি আজকে তাড়াতাড়ি চলে এসেছো। আমার বাড়ি আমার ইচ্ছে, আমি যখন ইচ্ছে আসবো, যখন ইচ্ছে যাব, তাতে তোমার কি? আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। না, তোমার এই এমনি জিজ্ঞেস করা না আমার মাথা খারাপ করে দেয়। এমন শিক্ষা দেবো যে আজকের পর আর কিচ্ছু জিজ্ঞেস করতে পারবে না। আমার জীবনের কাল তুমি বুঝেছো, কাল। ভাই কি হয়েছে? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। আরে 10টা বেজে গেছে, এখনো তো 2টো চ্যাপ্টার পড়তে হবে। কখন যে ঘুমিয়ে পড়লাম কে জানে। সুরজ তুই আমাকে ডেকে তুললি না কেন? ভাই কখন থেকে আমি তোকে তোলার চেষ্টা করছি, কিন্তু তুই তো উঠছিলিসই না। ঘুমের মধ্যে খালি মা মা ডেকে যাচ্ছিলিস। ভাই তুই ঠিক আছিস তো? আরে সুরজ ওই বাড়িতে, আরে ভাই এখন কলেজ যাই চল, নাহলে টিচার ক্লাসে ঢুকতে দেবে না। অনেক দেরি হয়ে গেল ভাই।
তুমি কি এখনো খাবে না আমি খাবার নিয়ে আসবো? কথা বলতে পারি আমি, কিছু প্রয়োজন পড়লে ডেকে নেবো। যাও কিচেনে যাও, কাজ করো। যদি ডাক দিই তাহলে গরম গরম রুটি নিয়ে চলে আসবে। ঠিক আছে। মা, এসব কতদিন চলবে? তুমি সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করবে আর বাবার জন্য তুমি মাঝরাত অব্দি জেগেও থাকবে। চাকরি চলে গেছে বলে তোমাকে দিনরাত চাকরের মতো খাটাবে? তুমিও না স্ত্রী, কাজের লোক নয়। দেখ বাবা, এরকম কোনো ব্যাপার নয়। একজন স্ত্রীর কর্তব্য তার স্বামীর সাথে সঙ্গ দেওয়া। এরকম কথা বলে আরে না বাবা। পুরোনো দিনের কথা ছাড়ো মা। আর বাবা স্বামী আবার দায়িত্ব পালন করেছে কোনোদিন যে তুমি এত সেবা করো? চুপ কর। দেখ, আমার কথা শোন। উনি তোর বাবা, ওনার চাকরি চলে গেছে তাই টেনশনে আছেন। আর আর এই সময় ঝগড়া করতে নেই, বরং ওনার পাশে থাকা দরকার। কোনোভাবেই সাপোর্ট করার মানুষ নয় মা। চাকরি যে চলে গেছে তার জন্য দায়ী উনি নিজেই। নেশার ঘরে গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে, যাতে কোম্পানির অনেক ক্ষতি হয়েছে, তার জন্য উনি দুঃখিতও নন। আমি তোমায় বলছি মা, তুমি এখনই ডিভোর্স দিয়ে দাও। চুপ কর। পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, ডিভোর্স? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? আরে ডিভোর্স দিয়ে আমি কোথায় যাব? আরে আমরা ইন্ডিয়াতে থাকি, বিদেশে নয়। আমার লাইফটা তো শেষ হবেই, তার সঙ্গে সঙ্গে তোরটাও হবে। কোনো ডিভোর্সি মহিলা ছেলেকে কেউ বিয়ে দিতে চাইবে না, বুঝেছিস তুই? আরে তুমি এখন থেকে সব ভাবছো কেন? দেখ, অনেক হয়েছে। এখন তুই তোর বাবার সম্বন্ধে আর একটা কথাও বলবি না। ও আমার স্বামী, আমিও অ্যাডজাস্ট করছি, আর তুইও কর, বুঝেছিস? তোমাকে বুঝিয়ে কোনো লাভই নেই। দাঁড়া। এ বাবা করুন, কখনো কখনো নিজের বাবার কাছেও বস একটু। সারাদিন মায়ের আঁচল ধরে কি ঘুরঘুর করিস, নিজের রুমে গিয়ে বসে থাকিস। আয় এদিকে আয়। এদিকে আয় বাবা। দেখুন, আপনার সাথে কোনো কথা বলতেও চাই না, আর আমি বসতেও চাই না। বুঝতে পেরেছেন? খুব অসভ্য হয়ে গেছিস তুই। হ্যাঁ, দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে। আরে সাবধানে বাবা, সাবধানে। মা, আমার আমার ছেলে আমার সাথে কিভাবে কথা বলছে দেখেছো? হ্যাঁ, কিন্তু বাবা এতে তো তোরও দোষ আছে। আমার কি ভুল বলো মা? এই সব কিছু নেশা করার ফল রে। বাবা, তুই মায়ের কথাটা একবার শোন। তুই এ সমস্ত কিছু ছেড়ে দে। তুই জানিস আমাদের শহরে নেশামুক্তি কেন্দ্রও আছে। এসব লেকচার দিও না তুমি মা। লেকচার দিচ্ছি না বাবা, আমি তো শুধু বোঝাচ্ছি তোকে। তোর অফিস টাইমে ও সমস্ত খাওয়া উচিত হয়নি। দেখ বাবা, তুই তোর বসের কাছে ক্ষমা চেয়ে নে, হয়তো তোকে আবার চাকরিতে রেখে দেবে। আরে পারবো না আমি কারোর কাছে ক্ষমা টমা চাইতে। এরকম হাজারটা চাকরি আসবে আর চলে যাবে। যদি আরেকটা চাকরি না পাস তো? বাবা, বউয়ের কাঁধে বাড়ির সব দায়িত্ব দেওয়া ঠিক নয় রে। আচ্ছা, তোমার মনে হয় যে ওর রোজগারেই সংসার চলছে? ও একটা ইলেকট্রিকের বিলও দিতে পারে না। এই যে সংসার চলছে না, সব আমার রোজগারের টাকায় চলছে, আর তাই চলবে। কি হয়েছে? কি গো, কি উল্টো পাল্টা বলেছো আমার মাকে? বৌমা কিচ্ছু বলেনি। হ্যাঁ, আমি কিছু বলিনি। আচ্ছা, এখন নিজের ছেলের থেকে বৌমা প্রিয় তোমার কাছে? হ্যাঁ, রাকেশ, কি বলেছো আমার মাকে তুমি? বলো বলো, আমার মাকে কি আজে বাজে কথা বলেছো তুমি? নাহলে এখানে শেষ করে দেবো তোমার। ছাড়, বলো আমাকে কি বলেছো তুমি? আমি কিচ্ছু করিনি। মেরেই ফেলবো আজকে তোমাকে। বলো বলো বলছি। ছাড়, ছাড় ওকে। হ্যালো, হ্যালো, মিস্টার রাকেশ চতুর্বেদী।
হ্যাঁ বলছি আমি। আমি করণের কলেজে সুপারভাইজার বলছি। আমি করণকে নিয়ে কিছু বলতে চাই। আহ, হ্যাঁ ম্যাম বলুন। করণ খুব ব্রাইট স্টুডেন্ট, কিন্তু কিছুদিন যাবত ওর ভালো মার্কস আসছে না। আপনার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না ম্যাডাম, আমাদের বাড়িতে তো সব ঠিকই আছে। তাহলে প্লিজ আপনি একটু করণের সাথে কথা বলুন যে প্রবলেমটা কি, কারণ যদি ওর পারফরমেন্স ইমপ্রুভ না করে তাহলে ফেল করে যেতে পারে। আমি কথা বলবো ম্যাডাম, ফেল করবে না আমার ছেলে। হ্যাঁ ঠিক আছে। এই নে জুস খা। খাবো না আমি। যাও গিয়ে তুমি তোমার স্বামীকে দাও। এটা কি করলেন আপনি? আমার বইটা খারাপ করে দিলেন। এই রাখ বইটা, এবার ফেলি তো করবি তুই। ফেল হবে? এটা তুমি কি বলছো? ওর কলেজ থেকে ফোন করেছিল, সব পরীক্ষাতে কম নাম্বার পেয়েছে। আমি কষ্ট করি, রোজগার করি ওর জন্য, ওর ফিস দিই আমি, আর আমার টাকাগুলো এভাবে নষ্ট করছে। আপনি যদি মদে বরবাদ করতে পারেন তাহলে আমি পড়াশোনা করতে পারবো না। চুপ কর, অনেক হয়েছে। না মা, আজকে শুধু আমি বলবো, আমার মার্কস কম আসছে তার জন্য দোষী শুধু আপনি। সারা রাত আপনি মদ খেয়ে ঝামেলা করতেন, আর যবে থেকে আপনি বেকার হয়ে গেছেন সারা দিন ঘরে ঝামেলা করেন। আপনার এই ব্যবহার, আপনার এই ঝামেলা আমি সহ্য করতে পারি না। আমি কনসেন্ট্রেট করতে পারি না, ফোকাস করতে পারি না। আমি যদি ফেল হই না, শুধু আপনার জন্য। নিজের বাবাকে দোষ দিচ্ছিস, রাকেশ, নিজের বাবাকে দোষ দিচ্ছিস তুই। আমি মা নয় যে আপনি মারবেন আর আমি সবসময় মার খেয়ে যাব। নিজের বাবার উপরে হাত তুলবি তুই? মেরেই ফেলবো আজকে। ছাড়ো। Shut up! মা, মা, মা তোমার লাগেনি তো? লাগেনি তো মা? দুজনকে মেরেই ফেলবো আজকে, আমি ছাড়বো না তোদের। এটা তুমি কি করছো? এরকম ছেলে থাকার থেকে ভালো নিঃসন্তান হয়ে যাওয়া। মেরেই ফেলবো আজকে তোদের। রাকেশ, এই, রাকেশ! দাঁড়াও। ছুরি নিচে রাখো, নিচে রাখো ছুরি। পুলিশ? হ্যাঁ পুলিশ, আমি ডেকেছি এনাদেরকে। ইন্সপেক্টর বাবু, আমার ছেলেকে আপনি গ্রেপ্তার করুন। ও প্রত্যেক দিন মদ খেয়ে বাড়িতে ঝামেলা করে, আমার নাতি আর বৌমাকে বিরক্ত করে। আজকে যদি আপনি সঠিক সময় না আসতেন আমার নাতিকে তাহলেও শেষ করে দিত। আরে না না না, এই চুপ, অ্যারেস্ট করো একে। অ্যাটেম্প টু মার্ডার আর ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জশিট তৈরি করো। কথাটা তো বলতে দিন স্যার। স্যার, ইন্সপেক্টর স্যার, আমি এখানে কাউকে মারিনি স্যার। বাড়িতে তো ঝগড়া লেগেই থাকে, এটা সংসারের অশান্তি, ঝগড়া তো হতেই থাকে। সোনাল বলো না। বৌমার সঙ্গে নয়, নিজের মায়ের সাথে কথা বল। মা, মা আমার ভুল হয়ে গেছে, ঝগড়া করেছি তাই বলে তুমি পুলিশকে ডেকে আনবে এখানে? বলো তো তুমি কি কি করছো? ইন্সপেক্টর স্যার, চাকরি চলে গেছে আমার, বেকার পড়ে রয়েছি বাড়িতে। আমি কি করব বলুন স্যার? আমি বাড়িতেই তো রাগ দেখাবো। হয়ে গেছে ঝগড়া, মারতে চাই না আমি কাউকে, সত্যি স্যার। আমি জানি আপনি নাটক করছেন। পুলিশ অফিসাররা চলে গেলেই আপনি আবার মাকে মারবেন। আরে না না না, না বাবা, এইসব করতে পারি আমি? তোর তাই মনে হয়? না 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 বাবা, মা, আমি মদ খাওয়া ছেড়ে দেবো, শুধরে যাব। একটা সুযোগ তো দাও নিজের ছেলেকে। একদম না, তোকে আমি আর একটাও সুযোগ দেব না। ইন্সপেক্টর বাবু, নিয়ে যান ওকে। এই, অনেক নাটক হয়েছে, চলো। আরে দাঁড়ান স্যার। মা, এটা তোমার ছেলে আর আমার স্বামী। আমি ওকে জেলে পাঠাতে পারবো না। ইন্সপেক্টর স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার কমপ্লেন ফেরত নিচ্ছি। আরে মা, ইনি কোনোদিনও বদলাবেন না। আর এনাকে যদি জেলে না পাঠাই না, উনি তোমাকে প্রাণে মেরে ফেলবে। আরে না 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 বাবা, আমি চেঞ্জ হয়ে যাব। আজকের পর মদ খাবো না আমি। ঠিক আছে, আমি একটা শর্তে নিজের কমপ্লেন ফেরত নেব। যদি তুই মদ ছাড়ার জন্যে নেশামুক্তি কেন্দ্রে যাস
আর তোর এই বাজে অভ্যাসের চিকিৎসা করাস। হ্যাঁ আমি 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 যাবো তো, যাবো, আমি নিশ্চয়ই যাবো, আমি যাবোই। হ্যাঁ, চলে যাবো মা। ইন্সপেক্টর বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার কমপ্লেন ফেরত নিচ্ছি। অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো। যে কোনোভাবেই নেশা করা এক প্রকার রোগ, যাকে ইংলিশে অ্যাডিকশন বলে। এর সূত্রপাত বেশিরভাগ মানসিক চাপ থেকে হয়। কেউ যদি মানসিক চাপের মধ্যে দিয়ে চলতে থাকে, আমাদের তার সঙ্গে বসে কথা বলা উচিত, তার সাহায্য করা উচিত, আর যদি প্রয়োজন পড়ে কাউন্সেলিং এর জন্য তাকে পাঠানো উচিত। এই নেশার সঙ্গে লড়তে আমাদের সমাজে অনেক নেশামুক্তি কেন্দ্র হয়েছে, যেখানে ব্যক্তিকে কাউন্সেলিং এর সাথে সাথে ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ সময়ে নেশা থেকে বেরোতে সেই সমস্ত মানুষ সফল হন যে নিজে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই রোগকে হারিয়ে দিতে পারে এবং একজন ভালো মানুষ হতে চায়। রাকেশ নেশামুক্তি কেন্দ্র অর্থাৎ রিহ্যাব যাওয়ার জন্য তখন রাজি হলো যখন ওর সামনে দুটো রাস্তাই বেঁচে ছিল, রিহ্যাব নাকি জেল। ও কি সত্যি এই রোগ থেকে বেরোতে পারবে, নাকি এটা শুধু জেলে যাওয়ার হাত থেকে বাঁচার উপায় ছিল? আমি আগে যাব, তুমি না। আরে আরে এখন তুই না, কেন? মা কি খেলবে। করছিস তোরা? ঠাকুমা তুমি সবসময় চিটিং করো। আরে আমি চিটিং করছি না। ইয়ে হ্যাঁ, এটাকে কাটো, এটাকে কাটো। এখন তুমি চাল দাও। ও 1 2 3 4 5। দেখো আমার ছক্কা আরে, পড়েছে। দেখ, আরে, আরে তুই আমি চিটিং cheating করছিস, করিনি, দাঁড়া। ঠাকুমা। আরে, কি হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, আমি করিনি আরে, cheating। এইভাবে আরে কেউ খেলে করিনি, না। আমি বলছি তো। মা, তোমার তো অ্যালকোহল অ্যাডিকশন কোর্স 14 দিনের ছিল, তাহলে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আমি ঠিক হয়ে গেছি তো। জানো সোনাল, প্রথমে ড্রিঙ্ক না করলে কিরকম ফাঁকা ফাঁকা লাগতো, এখন সেরকম কিছুই হয় না। আমি ভাবলাম যখন আমি ঠিক হয়েই গেছি, তাহলে এখানে আর বেশি দিন থাকবো কেন, অকারণে টাকা নষ্ট করে তো লাভ নেই, তাই আমি চলে এসেছি মা। কিন্তু তোর 14 দিনের কোর্সটা পুরো করেই আসা উচিত ছিল বাবা। মা, তোমার ছেলে একদম ঠিক হয়ে গেছে, আর ড্রিঙ্ক করবো না, কোনোদিনও না। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ মা, বাবা মিথ্যা কথা বলছে। আমার মনে হয় না উনি পাল্টে গেছেন আর পাল্টাতে চান। চুপ কর, সবসময় তোর বাবাকে কেন সন্দেহ করিস? কখনো তো ভরসা কর। মা, ভরসা তাকেই করা যায় যে ভরসা করার যোগ্য। চেনটা কোথায় রাখলাম? কোথাও বাইরে পড়েনি তো? তুমি মদ খাচ্ছ? তুমি বলেছিলে তাই না যে তুমি আর কখনো মদ খাবে না? দা মদ কোথায় খাচ্ছি, এই দেখো একটা পেগ এমনি খাচ্ছি। আরে লোকজন সেলিব্রেট করার জন্য মদ খায় না। আজ তুমি কিসে সেলিব্রেট করছো? তুমি না কোনো চাকরি পেয়েছো, চাকরি তো দূরের কথা, একটা ইন্টারভিউর জন্য কল আসছে না। কি বললে তুমি? 18 বছর ধরে তো আমার সব খরচা দিচ্ছি, আর টিউশনিতে এখন 10টা বাচ্চা পড়িয়ে এই বাড়িটা চালাতে পারছো না তুমি। দেখো, আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে তুমি এসব ভুলভাল জিনিস খেও না। দেখলে মা, আমি বলেছিলাম তো ইনি কোনোদিনও বদলাবেন না। আপনার কাছেই মদ কেনার টাকা কোথা থেকে এলো? ওই তোর মায়ের চেন বেচে দিয়েছে। দেখলে মা, তোমার চুপ করে থাকার প্রতিফল। আজ এতটা সাহস হয়ে গেছে মদ কেনার জন্য তোমার গয়না বিক্রি করে দিয়েছে, কাল এই ঘর বিক্রি করে দেবে। উনি তো ফ্যামিলিও বিক্রি করতে পারেন। এতটা নির্লজ্জ। নির্লজ্জ বলছিস আমাকে? আপনাকে আমার বাবা বলতে লজ্জা করে। আজ আমাদের সম্পর্কের কোনো শর্ত মানবো না। দাঁড়া,
কি করছিস তুই? তোর বাবার গায়ে হাত দিচ্ছিস? এত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ, বড় হয়ে গেছি আমি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই লোকটার সাথে থাকা কতটা বিপজ্জনক। কিন্তু তুমি তো আমার থেকে বড় না? তুমি এগুলো দেখতে পাচ্ছ না একদম? তুমি খুব বোকা মা, খুব বোকা। আর এত কিছুর পরেও তুমি যদি এর সাথে থাকতে চাও তো থাকো, আমি থাকবো না। চললাম। দাঁড়া দাঁড়া, আমার কথাটা শোন। করণ, কি হলো? কাঁদছিস কেন? কি হলো? সরি ভাই, আমি জানতাম না যে তোর বাড়িতে এত প্রবলেম চলছে। না হলে ওই ড্রিঙ্কটা আমি তোকে কখনো অফার করতাম না। আই এম সো সরি ভাই। ভাই, আমি কিছু বুঝতে পারছি না। আমি মাকে কি করে বোঝাবো? আই আন্ডারস্ট্যান্ড। শোন না, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার না একজন আঙ্কেল আছে যে তোর সাহায্য করতে পারে। উনি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিমসদের কনসাল্ট করেন আর তাদের জন্য ফ্রিতে কোর্ট কেসও করেন। কোর্ট কেস? হ্যাঁ, অ্যালুমিনি আর ডিভোর্সের জন্য মোস্টলি হাউসওয়াইফসরা এরকম সিচুয়েশনে নিজের ফ্যামিলি আর টাকার জন্য ডিভোর্সটা নেয় না, আর এরকম সিচুয়েশনে কোর্ট তাদের সাহায্য করে। আমার আঙ্কেল তোকে এটা বেশি ভালো করে বোঝাতে পারবেন। তুই আমার সঙ্গে চল, আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি। যাওয়া যাক, চল চল বস। কি হয়েছে বৌমা? মা, কারণ এখনো বাড়িতে আসেনি। আমার খুব চিন্তা হচ্ছে। মাও সত্যি ঘর ছেড়ে চলে যায়নি তো? না বৌমা, এরকম কিচ্ছু না, চলে আসবে, তুমি চিন্তা করো না। আমার এরকম করাটা উচিত হয়নি। ওই দেখো চলে এসেছে। কোথায় গেছিলিস তুই? জানিস তোর জন্য কত চিন্তা করছিলাম। আর এটা কিসের পেপার তোর হাতে? এটা তোমার আর বাবার ডিভোর্স পেপার। আমার বন্ধুর কাকার সাথে দেখা করতে গেছিলাম। উনি ডিভোর্স লয়ার, তোমার মতো ডোমেস্টিক ভিকটিমসদের হেল্প করে। উনি আমাকে বলেছেন আমাদের কেসটা খুব স্ট্রং, আর এই ডিভোর্সের সাথে সাথে আমাদের প্রপার্টিও পাইয়ে দেবে বলেছে। পাগল হয়ে গেছিস তুই? ডিভোর্স এসব কি বলছিস তুই? মা, তুমি এত কিছু ভেবো না। তুমি শুধু পেপারে সাইন করো, বাকিটা আমি দেখে নেব। ডিভোর্স? তোর মাথা ঠিক আছে তো? আমি তোকে বলেছিলাম তো আমাদের সমাজে মহিলারা ডিভোর্স নেয় না। ডিভোর্স নেওয়াটা ভুল। আর বাবার মতো লোকের সাথে থাকা সেটা খারাপ নয়। করণ, এসে গেছিস তুই। দেখলে, বলেছিলাম না কোথাও যাবে না ও। বাড়ি থেকে পালানোর সাহসই নেই ওর। সকাল থেকে এই বৌমা শাশুড়ি আমার মাথা খারাপ করে দিয়েছে। এটা কি? ডিভোর্স? এত সাহস হয়ে গেছে তোমার? ডিভোর্স চাই নাকি তোমার? না, আমার কথাটা শোনো। ডিভোর্স পেপার মা নয়, আমি নিয়ে এসেছি। আপনি যদি কিছু বলতে চান তো আমাকে বলুন। আরে, এত বড় সাহস তোর! ডিভোর্স পেপার এনেছিস? এত বড়! বল! আরে সরো তুমি! ছাড়, বেরো, বেরো। কি করছিস তুই এটা?
হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। আমি আমার স্বামীকে মেরে ফেলেছি। এক মহিলা যখন বাড়িতে অত্যাচার মুখ বুজে সহ্য করে তাতে বেশিরভাগ দুটো কারণ থাকে। প্রথম, সে তার সংসারকে ভাঙতে চায় না। দ্বিতীয়, আমাদের সমাজে রাকেশের মতো মানুষ যে নেশা করে নিজের স্ত্রী এবং সন্তানকে মারে তার দোষ বেশিরভাগ মানুষ দেখে না। কিন্তু এক মহিলা যখন ডিভোর্স নিতে চায় তখন তাকে সবাই দোষী ভাবে। একটা ভালো বিষয় হলো এটা যে আমাদের আজকের যুগ বদলাচ্ছে, এই মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। যেই কথাটা সোনাল ভাবতেও পারেনি সেটা করণ ভেবেছে। নিজের মা আর ঠাকুমাকে বাঁচাতে ডিভোর্স পেপার নিয়ে এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, সোনাল এই ব্যাপারটা ভাবার আগেই পরিস্থিতির চাপে ওকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য এমন একটা পদক্ষেপ নিতে হলো। এই জন্য আপনাদের আমি বলছি বন্ধুরা, অপরাধের প্রথম সংকেত পেলেই সোচ্চার হন, কারণ অপরাধ সহ্য করা আপনার এবং আপনার পরিবারের জন্য বিপজ্জনক হতে পারে। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আরও একটা সত্য ঘটনা নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনি সেফ থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।